স্বাগতম আপনাকে ফেয়ার কাস্টের আরেকটি নতুন এপিসোডে। এখানে প্রতিটি গল্প শুধু একটি গল্প নয়, কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু লোমহর্ষক মুহূর্ত। তাহলে চলুন আলো নিভিয়ে হেডফোন পরে প্রবেশ করা যাক এক অন্ধকার জগতে। আজকের ঘটনাটি কুড়িগ্রামের অনার্স পড়ুয়া তাসনিম নামে এক বোনের জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী। আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার, কারণ এখানে প্রতিটি ঘটনা ধীরে ধীরে আপনাকে এমন এক অন্ধকার বাস্তবতার সামনে দাঁড় করাবে যেখানে যুক্তি আর ভয়ের সীমারেখা এক হয়ে যায়। বলে রাখা ভালো, ঘটনাতে ব্যবহৃত সমস্ত নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘটনাটি আমি তাসনিমের ভাষাতেই বলছি। সিয়াম ভাই, আমি তাসনিম, বাড়ি কুড়িগ্রাম। অনেক ভেবেচিন্তে আজ আমার দুর্বিষহ জীবনের ঘটনাগুলো লিখতে বসেছি। জানি না আমার সঙ্গে থাকা জিনটি কাউকে কিছু বলা একদমই পছন্দ করে না। যখনই কাউকে বলতে যাই তখনই সে রেগে গিয়ে আমার উপর ভয়ঙ্কর অত্যাচার চালায়। ঘটনাটি বোঝার সুবিধার জন্য পরিবারের কথাটা একটু বলি। আমার বাবা একজন শিক্ষক, তিনি নিয়মিত নামাজ কালাম পড়েন এবং আমার মা একজন ব্র্যাক ব্যাংকের ম্যানেজার। এক সময় আমার মা খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আব্বুর সাথে বিয়ে হয়। একটা সময় আমি খুব সাহসী এবং ভিন্ন মতাবলম্বী ছিলাম। জিন ভূতের গল্প শুনলে হাসতাম, এসবকে মানুষের বানানো কল্প কাহিনী মনে করতাম এবং এক কথায় বলতে গেলে আমি জিনের অস্তিত্বে বিশ্বাস করতাম না। এবার আসি মূল ঘটনায়। আমার এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে প্রতিদিনের মতো বিপুল স্যার ক্লাস দিতে আসেন দুপুর 12টার দিকে। আমি স্যারের দিকে তাকাতেই ভিতরটা হঠাৎ কেঁপে ওঠে। আমি যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। স্যারের মুখটা যেন মানুষের মতো লাগছিল না। তিনি আমার চোখের দিকে দুটো অস্বাভাবিক বড় বড় চোখ করে তাকিয়েছিলেন। ঠোঁটে এমন এক বিকৃত হাসি, যেন সেই হাসির ভিতর লুকিয়ে ছিল অজানা অন্ধকার। আমি ভয়ে কাঁপতে শুরু করি। পাশে থাকা বান্ধবী বলল, কিরে, কি হয়েছে তোর, এত ঘামছিস কেন? আমি কাঁপা গলায় বললাম, স্যার দেখ, স্যারকে দেখ, উনি কি ভয়ঙ্করভাবে হাসছেন। সে অবাক হয়ে বলল, কোথায় স্যার? সবকিছু তো একদম স্বাভাবিক। আমি চারদিকে তাকালাম। এ কি, সেই হাসি আমি একলাই দেখলাম, আর কেউ নেই? সেই ঘটনার এক সপ্তাহ পর দুপুরের বিরতির সময় যখন স্কুলের পিছনের মাঝারি তেঁতুল গাছটার নিচে আমি আর আমার বান্ধবী গল্প করছিলাম, হঠাৎ চারপাশ যেন ভারী হয়ে গেল। আমার নাকে আসলো এক অসহ্য পচা গন্ধ। কয়েক সেকেন্ডের মধ্যেই অনুভব করলাম আমার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে কিন্তু শরীরের এক অংশ নাড়াতে পারছি না। আমি কোনো মতো কষ্ট করে বান্ধবীকে বললাম, আমাকে ধর। কিন্তু তার দিকে তাকাতেই বুকটা হিম হয়ে গেল। তার মুখে সেই অদ্ভুত ভয়ঙ্কর হাসি। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি বাসার বিছানায় শুয়ে আছি। সেদিন রাতে আমি আম্মু একসাথে ঘুমিয়েছিলাম। রাতে কোনো এক হঠাৎ আমার ইচ্ছা হলো খুব মিষ্টি খেতে। এমন অদ্ভুত ইচ্ছে যেন তখন না খেলেই শান্তি পাবো না। ভাবলাম পানি খেয়েছি। টেবিলের উপর রাখা পানির গ্লাসের কাছে যেতেই দেখি গ্লাসের পাশে 4টি মিষ্টি রাখা। এক মুহূর্ত না ভেবে খেয়ে ফেললাম চারোটাই। প্রায় 1 ঘন্টা পর আমার প্রচন্ড বমি ও পেটে ব্যথা শুরু হলো, সাথে শরীর দুর্বল। আম্মু আব্বুকে ডাক্তার দেখে নিতে চাইলেন। আমি বললাম, গ্লাসের পাশে যে মিষ্টিগুলো ছিল সেগুলো খাওয়ার পর থেকেই এমন মনে হয় নষ্ট ছিল। আমার কথা শুনে আব্বু আর আম্মু একে অপরের দিকে তাকাতে রইল। তারপর বলল, তাসনিম, কোন মিষ্টি? ঘরে তো কোনো মিষ্টি ছিল না, কাছে শুধু পানি রাখা ছিল। আমি যতই বললাম কেউ বিশ্বাস করলো না, কারণ তাদের চোখের সামনে কোনো মিষ্টিই ছিল না। 3 ডিসেম্বর 2020 আমার জন্মদিন। সেদিন বাবা মা আমাকে অনেক উপহার দিয়েছিলেন। খুব আনন্দে রাতের দিকে নিজের রুমে ঘুমাতে গেলাম। রাত আনুমানিক 2টা। হঠাৎ ঘুমিয়ে গেল। চোখ খুলতেই ডিম লাইটের ক্ষীণ আলোয় দেখলাম
আমার বিছানার সামনে একটি ঘন কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে একটি শব্দ বের হলো। সম্পূর্ণ হাত পা অবশ। আমি শুধু অসহায়ের মতো তাকিয়েছিলাম। প্রায় 1 মিনিট পর ছায়াটি টিপ টিপ করে জানালার দিকে এগিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই বুঝলাম হাত পা আবার নড়ছে। আমি দ্রুত উঠে লাইট চালানোর জন্য সুইচ বোর্ডের দিকে তাকাতেই দেখি বিছানার এক কোনায় একজন বৃদ্ধ বসে আছে। তার চোখ দুটো আমার দিকে স্থির। আমি আবার চিৎকার করতে যাব, ঠিক তখনই তিনি ধীরে ধীরে মুখ খুললেন, আর তার জিহ্বা অস্বাভাবিক লম্বা হয়ে আমার গলার দিকে এগিয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি সকাল হয়ে গেছে। আম্মু, আব্বু আর আঙ্কেল আর একজন হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর আমার মাথায় হাত রেখে দোয়া কালাম করছিলেন। আমি এতটাই দুর্বল হয়ে পড়ছিলাম যে নিজের শরীরেও কোনো শক্তি অনুভব করছিলাম না। তিনি কিছু তাবিজ, তেল আর পড়া পানি দিয়ে বললেন, আর চিকিৎসা করলাম। কাল বুঝতে পারবো ওর সঙ্গে কি কিছু আছে নাকি নাই। কিন্তু পরদিন সেই হুজুর বললেন, এই রোগী আমার দ্বারা সামলানো সম্ভব না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। এরপর আমরা 7 মাস আর কিছুই হয়নি। ভেবেছিলাম সব শেষ, কিন্তু বুঝিনি এটাই ঝড় আসার আগে অস্বাভাবিক নীরবতা। ঠিক সেই 7 মাসের মধ্যে আমার এসএসসি পরীক্ষাও শেষ হয়ে যায়। তারপর একদিন আমাদের এক কাজিনের নানু মারা যায়। পুরো পরিবার সেখানে গিয়েছিল। সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। রাত 12টার দিকে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি আমি সেই তেঁতুল গাছের নিচে একজন দাঁড়িয়ে, নীল রঙের ঢিলাঢালা পোশাক, মুখের অর্ধেক কাপড়ে ঢাকা, অস্বাভাবিক দুটো হাত, নখগুলো লম্বা, অমানুষিক। সে শুধু তাকিয়ে হাসছিল। হঠাৎ বজ্রের মতো গলায় বলল, এই যে হুজুর তোর চিকিৎসা করেছিল না, তার সন্তান মারা যাবে। যে এতদিন তোর কাছ থেকে আমায় আলাদা করেছিল, দূরে সরিয়ে রেখেছিল, এবার সে আর পারবে না। তারপর সে বলল, আমার চোখের দিকে তাকাও। আমি ভয়ে তাকালাম, আর তখনই তার চোখের ভিতর যেন মনে হলো আরেকটি জগৎ খুলে গেল। আমি নিজেকে দেখলাম ছোট্ট একটা নৌকায়। চারদিকে সীমাহীন নীল সমুদ্র, উত্তাল ঢেউ, আকাশ আর পানির মাঝখানে শুধু আমি আর একজন অচেনা মানুষ। তার শরীর সুঠাম, পরনে নীল ঢিলাঢালা পোশাক, মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যেন সে এই ঝড়ের অধিপতি। ঢেউয়ের তাণ্ডবে নৌকাটি বারবার ডুবে যাওয়ার অতিক্রম হচ্ছিল। আমি আতঙ্কে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে কিছুই বলল না, শুধু বোবা মানুষের মতো হাতের ইশারায় বুঝিয়ে দিল, আমি আছি, তোমার কিছুই হবে না। তার স্পর্শে আমি এক অদ্ভুত নিরাপত্তা ছিল। আবার সেই নিরাপত্তার ভিতরে ছিল ব্যাখ্যা করা যায় না এমন এক অচেনা টান। ঠিক তখনই আকাশ ফুঁড়ে বিশাল এক ঢেউ আমার দিকে ধেয়ে এলো। আমি ভয়ে আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরলাম। তার গায়ের নীল চাদর খুলে আমাকে পুরো ঢেকে ফেললো। মুহূর্তের মধ্যেই উন্নত ঢেউ চাদরের উপর আশ্রে পড়তে লাগলো, কিন্তু চাদরে আমরা দুজন একে অপরের এতটাই কাছে ছিলাম যে পৃথিবীতে আর কেউ নেই। সমুদ্রের গর্জন, শীতল বাতাস আর মৃত্যুর ভয়ের মাঝেও বুকের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করছিলাম। মনে হচ্ছিল সবকিছু যেন উত্তাল স্রোতে গেয়ে নিচ্ছে। সে তখন আমাকে ঢেকে রেখেছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েক মুহূর্ত আগেও যে সমুদ্র ডেকে আনছিল সেটি এখন সম্পূর্ণ শান্ত। আর আমি আর ভয় পাচ্ছিলাম না, বরং অদ্ভুত এক মোহে তার দিকে তাকিয়েছিলাম। সেই দৃষ্টিতে এমন কিছু জাদু ছিল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক তখনই সবকিছু অন্ধকার হয়ে গেল। স্বপ্ন ভেঙে ঠিক সকাল হয়ে গেছে। আব্বু দরজায় দাঁড়িয়ে বলল, মা তুই ঠিক আছিস? আমি বললাম, হ্যাঁ, কেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, যে হুজুর তোর চিকিৎসা করেছিলেন, তিনি গত রাতে স্বপ্নে দেখেন একজন অচেনা লোক তাকে বলছে ওই মেয়েকে চিকিৎসা করে শাস্তি দেওয়ার হিসাবে তোর সন্তানকে আমি নিয়ে যাব। আমি কিছু বলার আগে আব্বু কাপা গলায় বললেন, আজ ভোরেই হুজুর আর তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন
সত্যি তাদের ছোট্ট সন্তানটি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। ভাইয়া, সেদিন পর্যন্ত আমি বুঝতে পারিনি এটি কেবল শুরু ছিল। এরপর যা ঘটেছিল তা আমার জীবনকে এমন এক অন্ধকারের কোলে ঢেলে দেয়, যা আমি বর্ণনা করতে গেলে এখনো আমার শির দ্বারা দিয়ে হিংস্রোত বয়ে যায়। আশিক জিন ঘটনাটি আপু এই পর্যন্তই পাঠিয়েছে প্রথমবার হিসেবে। আশা করবো আপু সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপনি আমাদের কাছে শেয়ার করবেন এবং আমরা প্রচার করব। আবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা আমাদের করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।